ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আমার সকালের ক্লাসটাই অস্পষ্টতার কারণে আবার শুরু করছি। তো আমি সকালে যেভাবে দেখাচ্ছিলাম যে তোমরা কিভাবে বর্তমান অ্যাসাইনমেন্টের নির্দেশনাটা ডাউনলোড করতে পারবে, আমি সেখান থেকেই শুরু করছি, তবে খুব দ্রুত চলে যাব। তোমাদের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক, সেখানে যে কোনো একটা ব্রাউজার, এভাবে যে কোনো একটা ব্রাউজারে, যেমন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা এই টাইপের যে কোনো ব্রাউজারকে ওপেন করলে তুমি এখানে শুধুমাত্র লিখে দাও ঢাকা এডুকেশন বোর্ড অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সংক্ষেপে www.dshE.gov.bt, যা খুশি। আমি ঢাকা এডুকেশন বোর্ড লিখে দিচ্ছি। ঢাকা এডুকেশন বোর্ড, দেখো এখানে অপশান চলে এসছে ঢাকা এডুকেশন বোর্ডের। এখানে ক্লিক করলেই এই যে সাইটটা আসলো। এখানে দেখো একদম উপরে এই যে স্ক্রল নিউজ হিসেবে দেখাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা। তোমরা এই স্ক্রল নিউজের উপরেই ক্লিক করলে পেয়ে যাবে। দেখো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। এটাকে একটু বড় করলেই স্পষ্ট পড়া যাবে। দেখো এটাই হচ্ছে বর্তমান নির্দেশনা। এটা 15 পৃষ্ঠার একটা নির্দেশনা। এটাকে তুমি তোমার মোবাইল বা ল্যাপটপে সেভ করে রাখতে পারো। এখানে দেখো এই যে একদম ডান কোনায় এখানে একটা আইকন দেখা যাচ্ছে তীর চিহ্নের মতো, এটা হচ্ছে তোমার ডাউনলোড করার জন্য। আর ডান পাশে দেখো একটা প্রিন্টারের ছবি দেওয়া, এটা হচ্ছে প্রিন্ট করার জন্য। তুমি যে কোনোভাবে ডাউনলোড করে বা প্রিন্ট করে এটা তোমার কাছে রাখবে এবং নির্দেশনাগুলো ভালোভাবে পড়বে। তো আমি এখন নির্দেশনাগুলো একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। দেখো আমি যে নির্দেশনাগুলো ডাউনলোড করলাম, সেই ডাউনলোড করা নির্দেশনা, আমি যদিও এখন অন্য একটা সাইটের নির্দেশনাটাই দেখাবো, কারণ এটা একটু বেশি স্পষ্ট লেখা। এই লেখাটা একটু স্পষ্ট বিধায় আমি এই দৈনিক শিক্ষা থেকে যেটা ডাউনলোড করেছিলাম সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে সুস্পষ্টভাবে সব কিছু লেখা আছে। ছাত্রছাত্রীদের কাজ কি, শিক্ষকের কাজ কি, জেলা শিক্ষা অফিসারদের বা উপজেলা শিক্ষা অফিসারদের কাজ কি, প্রধান শিক্ষকের কাজ কি, সব কিছু এখানে সুস্পষ্টভাবে লেখা আছে। সুতরাং আমাদের জানার জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। এক্ষেত্রে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জানলে স্বাস্থ্যবিধি যথার্থভাবে মেনে চলা হবে। সুতরাং এটা তোমরা ভালোভাবে পড়বে। এখানে দেখো শিক্ষকের জন্য মূল্যায়ন নির্দেশনা, অর্থাৎ শিক্ষক কীভাবে মূল্যায়ন করবেন। এরপর এখানে দেখো 3-4টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন। যেভাবে তোমার লেখা হবে সেভাবেই মূল্যায়ন করবেন টিচার। আর এখানে দেখো শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, এটা অবশ্যই ভালো করে পড়বে। একটু দেখো অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত 2020 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। অর্থাৎ তোমরা অনেকেই চিন্তায় আছো যে কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখবে। অ্যাসাইনমেন্ট লেখার জন্য মূল উপাদান বা সাহায্যকারী হচ্ছে তোমার পাঠ্য বই, এনসিটিবি কর্তৃক দেওয়া যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি। এখান থেকেই তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে বা অন্যান্য বইয়ের সাবজেক্টের জন্য একইভাবে। এক্ষেত্রে বাজারের কোনো নোট বইয়ের প্রয়োজন নেই। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। অর্থাৎ তুমি কতটুকু সৃজনশীল সেটা তোমার লেখার মাধ্যমেই ফুটে উঠবে। আমি সবগুলো পড়ছি না। তারপর দেখো প্রতিষ্ঠান প্রধানগণের জন্য যে নির্দেশনা আছে, আর অভিভাবকগণের প্রতিও পরামর্শ দেওয়া আছে। জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের জন্য নির্দেশনা দেওয়া আছে। এবার আমরা একটু নিচের দিকে যাই। দেখো কোভিড-19 পরিস্থিতিতে 2019 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের গ্রেড। এইখানে তোমার লেখা আছে পুরো 6 সপ্তাহ জুড়ে, অর্থাৎ 15ই ডিসেম্বর পর্যন্ত তোমাদের কি কি কাজ করতে হবে। এখানে
সপ্তাহ ভাগ করা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহ। এই 6টা সপ্তাহের প্রত্যেকটা সপ্তাহে তোমাদের কাজ কি কি একটু খেয়াল করে দেখো। এখানে আছে প্রথম সপ্তাহ, এই প্রথম সপ্তাহে আছে অ্যাসাইনমেন্ট 1, এটা বাংলার জন্য অ্যাসাইনমেন্ট 1, ইংরেজির জন্য অ্যাসাইনমেন্ট 1, অর্থাৎ বাংলার জন্য একটা অ্যাসাইনমেন্ট করতে হবে এই সপ্তাহে, ইংরেজির জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট করতে হবে এই সপ্তাহে, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট করতে হবে এই সপ্তাহেই। অর্থাৎ 3টা অ্যাসাইনমেন্ট করতে হবে এই, আজকে তো মঙ্গলবার, বুধ বৃহস্পতিবারের মধ্যেই, অর্থাৎ 2 দিনের মধ্যেই, হয়তোবা বিশেষ বিবেচনায় আরও 2-1 দিন পাওয়া যেতে পারে। তাহলে আমাদের 3টা অ্যাসাইনমেন্ট করতে হবে। এখন দেখো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য আমাদের কি অনুসরণ করতে হবে। যেমন আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, আরেকটা অ্যাসাইনমেন্ট করতে হবে চতুর্থ সপ্তাহে গিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট করতে হবে। কিন্তু এই প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট 1, এটার জন্য আসলে আমরা কি লিখব? অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরাও এই একইভাবেই ফলো করবা, কারণ দেখো এখানে 7ম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এরপরেরটা আছে 8ম শ্রেণী, তারপরেরটা আছে 9ম শ্রেণী। সুতরাং আমি শুধু 6ষ্ঠ শ্রেণীর জন্য বলছি, অন্যদেরও একই রকম। এইখানে দেখো পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, এটা 6ষ্ঠ শ্রেণীর জন্য মূল্যায়ন নির্দেশনা, 6ষ্ঠ শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্ট, এটা বাংলা বিষয়ের জন্য। দেখো বিষয় বাংলা, আমি এটা নিয়ে আলোচনা করব না, এটা অ্যাসাইনমেন্ট 1 ইংলিশের জন্য। এখন দেখো অ্যাসাইনমেন্ট 1, এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য। যেহেতু আমি এই সাবজেক্টটা তোমাদের নেই, সেই জন্য আমি এটা নিয়ে কথা বলবো শুধু। অ্যাসাইনমেন্ট 1 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দেখো প্রথম অধ্যায়, 2টা অধ্যায় থেকে তোমার অ্যাসাইনমেন্ট করতে হবে। এখানে প্রথম অধ্যায় আছে বাংলাদেশের ইতিহাস, আর দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। এখানে প্রথম অধ্যায় থেকে 5টা পার্ট আছে, পার্ট 1 ও 2 বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, পার্ট 3, 4 ও 5 আছে বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, আর দ্বিতীয় পার্টে আছে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, পার্ট 1, 2 এবং 3টা পার্ট আছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 5টা পার্ট এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3টা পার্ট। প্রথম অধ্যায়ের 5টা পার্ট মানে হচ্ছে তোমার পৃষ্ঠা নাম্বার 1 থেকে 6 পর্যন্ত, আর দ্বিতীয় অধ্যায়ের 3টা পার্ট মানে হচ্ছে পৃষ্ঠা 13, 14 এবং 15 নম্বর, বইয়ের পৃষ্ঠা নাম্বার 13, 14 এবং 15। অর্থাৎ বইয়ের তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত প্রথম অধ্যায়ের পার্ট, আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে 13, 14 এবং 15, এই 3টা পৃষ্ঠা। এখান থেকেই তোমার প্রশ্নের উত্তর করতে হবে। কিন্তু কোন প্রশ্নগুলোর উত্তর করতে হবে সেটা দেখো এখানে, এই মধ্যের অংশটা খেয়াল করো, এটা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এখানে দেখো লেখা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 1, 2, 3টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করো। বুঝতেই পারছো, তুমি এখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে, জানার পরে তারপর বিজয়ের কারণগুলো তুমি বর্ণনা করবে। অবশ্যই বিজয়ের কারণগুলো সুন্দরভাবে ওইভাবে সাজিয়ে বইয়ে লেখা নেই, সেখানে তোমার নিজস্বতা এবং স্বকীয়তা এবং তোমার মৌলিকতা প্রয়োগের মাধ্যমেই তুমি তুলে ধরবে। দ্বিতীয় প্রশ্নটি আছে, ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর একটি তালিকা তৈরি করো। এটা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সমন্বয়ে একটা প্রশ্ন। আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে, সভ্যতার ইতিহাসে পার্সীয়দের 2টি বড় অবদান বর্ণনা করো। এই প্রশ্নটা আসলে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ের কোনোটার সাথেই খুব বেশি মিল নেই, আমি যতটুকু পড়েছি। এই প্রশ্নটা আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের এই পৃষ্ঠা নাম্বার 17-তে গিয়ে পার্সীয়দের 2টি বড় অবদান সম্পর্কে লেখা আছে। হয়তোবা এখানে তুলে ধরতে কোনো কারণে ভুল হয়েছে, তো তোমরা পৃষ্ঠা নাম্বার 17টাও একটু পড়ে নিবে এই তৃতীয় নম্বর প্রশ্নটার উত্তর করার জন্য। এখন একটু দেখো পরের অংশে আছে মূল্যায়ন নির্দেশক। কি কি বিষয়ের উপরে মূল্যায়নটা করা হবে? বিষয়বস্তুগত জ্ঞানের যথার্থতা, অর্থাৎ তুমি পাঠ্য বইটা পড়ে প্রশ্নগুলো, পাঠ্য বইয়ের যে পাঠগুলো আছে এগুলো পড়ার পরে তোমার বিষয়বস্তুগত জ্ঞান কতটুকু যথার্থ হয়েছে সেটা তোমার লেখনীর মাধ্যমে অর্থাৎ অ্যাসাইনমেন্টের মাধ্যমে তুলে ধরতে হবে। নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, তুমি যে তথ্যই দাও না কেন তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে সেটা হতে হবে নির্ভুল এবং সেটার ব্যাখ্যা হতে হবে যুক্তিসঙ্গত, যুক্তিসম্মত। কোনো কাল্পনিক কোনো কিছু লিখলে হবে না। প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান, অর্থাৎ তুমি প্রশ্ন যা চাহিদা, যেমন তুমি যদি একটা রচনা লেখা শুরু করো, হতে পারে রচনাটা
যে কোনো রচনাই হোক না কেন, এখন তুমি অবশ্যই সেখানে রচনার উপকারিতা বা অপকারিতা শুরুতেই পয়েন্ট করবে না। অবশ্যই শুরুতে আমরা কি লিখি, ভূমিকা লিখি, তারপর সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, তারপর শেষের দিকে গিয়ে আমরা উপকারিতা বা অপকারিতা তুলে ধরি। তো কোনোভাবেই আমরা অপকারিতা শুরুতে লিখে একটা রচনা শুরু করতে পারি না। এটাই হচ্ছে ধারাবাহিক উত্তর প্রদান। সুতরাং তোমার প্রশ্নগুলোর একটা ধারাবাহিকতা থাকতে হবে। আর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। তুমি তোমার যে জ্ঞান অর্জন হলো, সেই জ্ঞান অর্জনের মাধ্যমে তোমার যে উপলব্ধি হলো, এক্ষেত্রে তুমি সিদ্ধান্ত গ্রহণের একটা ক্ষমতা তৈরি হবে। যদি তুমি পাঠ্য বইটা ভালো করে বুঝো, ভালো করে পড়ো এবং বুঝতে পারো, তাহলে তুমি ভালো বা মন্দ একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং তোমার বাস্তব জীবনেও প্রয়োগ করতে পারবে। তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে সেই প্রয়োগ দক্ষতাটাও যাচাই করা হবে এবং এভাবেই মূল্যায়ন করা হবে তোমার অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্টের কাজ। এভাবে সব সাবজেক্টের জন্যই শুধু প্রথম অ্যাসাইনমেন্টটাই এই মুহূর্তে অনলাইনে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজও তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে আবারও বলবো, তোমরা নির্দেশনাটা অবশ্যই ভালোভাবে পড়বে। আমি আপাতত আমার ল্যাপটপটা সরিয়ে রাখছি। এখন হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন আছে, স্যার অ্যাসাইনমেন্টটা আমরা আসলে কিভাবে লিখব। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা অর্থাৎ আন্তর্জাতিক মানের কোনো নির্দেশনা তুমি কোথাও খুঁজে পাবে না। এটা প্রতিষ্ঠান ভিত্তিক অ্যাসাইনমেন্টের ধরন ভিন্ন হয়, কিন্তু যেহেতু এটা সারা বাংলাদেশ ব্যাপী এবং ছোট ক্লাসগুলোর জন্য অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য, সুতরাং এখানে বাংলাদেশ সরকারই নির্ধারণ করে দিয়েছে যে তুমি কিভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। এক্ষেত্রে তেমন কোনো জটিলতা নেই। তুমি যে কোনো কাগজে, অর্থাৎ নির্দেশনাটা পড়লেই তোমরা এগুলো পেয়ে যাবে, যে কোনো কাগজে তুমি অ্যাসাইনমেন্টটা করতে পারবে। সেটা বাজারে যেসব দিস্তা কাগজ পাওয়া যায় এটাতেও হবে, আবার তুমি যদি A4 সাইজের অফসেট পেপার কেনো সেটাও হবে। তো দিস্তা কাগজেরই আমার মনে হয় বেশি সুবিধা পাবা, যেহেতু প্রতি সাবজেক্টের জন্য 2টা বা 3টা করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। ওই কাগজগুলো তুমি সেলাই করতে সুবিধা হবে এবং 3টা অ্যাসাইনমেন্টের পরে সবগুলোকে একসঙ্গে সংরক্ষণের জন্য সুবিধা হবে যদি দিস্তা কাগজ হয়। তবে আমার পরামর্শ থাকবে হচ্ছে প্রতিটা কাগজে তুমি মার্জিন দিবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাধারণত একটা পেজে 4 পাশেই মার্জিন করলে অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বৃদ্ধি পায়। পেজের এভাবে 4 পাশেই যদি তুমি মার্জিন করো, এই মার্জিনটা দেখতে অ্যাসাইনমেন্টের জন্য খুব সুন্দর হয়। আর যারা 4 পাশে করতে চাও না, কমপক্ষে এই 2 পাশে করতেই হবে। যারা 4 পাশে করতে চাও না তাদের জন্য মার্জিন কমপক্ষে 2 পাশের মার্জিন করতেই হবে, এখানে তুমি লিখবে। আর অ্যাসাইনমেন্ট মানে পৃষ্ঠার অর্থাৎ এই কাগজের তুমি 1 পাশে লিখবে নাকি 2 পাশে লিখবে, এটাও প্রতিষ্ঠান ভিত্তিক ব্যক্তি ভিত্তিক ভিন্ন হয়। সেক্ষেত্রে আমি বলবো 1 পৃষ্ঠায় লিখলেই তোমার হাতের লেখা সুন্দর হবে, কারণ নির্দেশনার মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে যে তোমার হাতের লেখা যেন সুন্দর হয়। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তুমি যেন 1 পৃষ্ঠায় লিখলে হাতের লেখাটা সুন্দর হবে। আর লাল কালি, নির্দেশনার মধ্যেই লাল কালি ব্যবহার সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি কালার পেন ইউজ করতে চাও সেক্ষেত্রে কালো এবং নীল কলম ব্যবহার করতে পারো। এই দুইটা চোখের জন্যও ভালো এবং ছাত্রছাত্রীদের জন্যও কখনো নিষেধ করা হয় না নীল কলমটা। তো ব্লু কালারের এই কলম তুমি ব্যবহার করতে পারো। আর অ্যাসাইনমেন্টের কিছু ভালো খারাপ দিক থাকে। তুমি যদিও বলা হয়েছে তোমার বাজারের কোনো নোট বইয়ের সাহায্য নেওয়ার দরকার নেই, তারপরেও আমরা সবসময় সুন্দরের পূজারী। সেক্ষেত্রে যারটা যত বেশি সুন্দর হবে অবশ্যই তার মূল্যায়ন তত ভালোভাবে গ্রহণ করা হবে, অর্থাৎ তাকে অতি উত্তম বা উত্তম এরকম কিছুই মন্তব্য করা হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দর করার চেষ্টা করবা। সেক্ষেত্রে তথ্য তুমি সংগ্রহ করতে পারো অথবা তোমার বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলাই দিতে পারো। খাতার ডেকোরেশন আর হচ্ছে হাতের লেখা সব কিছু মিলেই তোমার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা হবে। তোমাদের অনেকের প্রশ্ন আছে, স্যার প্রশ্নগুলো কি তুলব কিনা। অবশ্যই তোমাকে প্রশ্ন তুলতে হবে, যেহেতু তোমার 3টা প্রশ্নের উত্তর করতে গেলে তুমি যদি প্রশ্ন না তুলো তাহলে টিচার কিভাবে বুঝবে যে তুমি 3টা প্রশ্নের উত্তর করেছো। এবং 3টা প্রশ্নের উত্তর করতে অবশ্যই তুমি 4-5টা পেজের নিচে শেষ করতে পারবা না। তো ধরো তোমার প্রথম 2টা পৃষ্ঠায়
ধরো তুমি এটা মনে করো, তোমার এই বইটাকে আমি উদাহরণ হিসেবে নিচ্ছি, যে মনে করো এটা তোমার একটা অ্যাসাইনমেন্টের কপি। এখানে প্রথম 2-3 পৃষ্ঠায় তুমি প্রথম প্রশ্নটার উত্তর করলে, যেটা মুক্তিযুদ্ধের বিজয়ের কারণ। তো এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নে অবশ্যই তুমি এখানে লিখবা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের কারণ। এটা না লিখে তুমি কি শুরু করলে অবশ্যই শিক্ষক যখন মূল্যায়ন করবেন তখন তিনি বিভ্রান্ত হবেন তুমি কোন প্রশ্নের উত্তর দেখা হচ্ছে। অতএব এই প্রশ্নটাকে অবশ্যই হাইলাইট করো, তারপর উত্তরটা লেখা শুরু করো। প্রথম প্রশ্নের উত্তর যখন শেষ হবে, তারপর অবশ্যই পেজে যদি জায়গা থাকেও তুমি ওই পেজে লেখা শুরু করবে না। মনে করো 3টা পৃষ্ঠায় তুমি প্রথম প্রশ্নের উত্তর লেখা হয়ে গেল 3টা পৃষ্ঠার মধ্যে। সাপোজ 1, 2, 3টা পৃষ্ঠায় তোমার প্রথম প্রশ্নের উত্তরটা লেখা হয়ে গেল। এখন এই পৃষ্ঠায় হয়তোবা এই পর্যন্ত তুমি লিখেছো, এখনো পৃষ্ঠায় জায়গা বাকি আছে। আমি পরামর্শ দিব অবশ্যই তুমি ওই জায়গায় লেখা শুরু করবা না, নতুন আরেকটা পৃষ্ঠায় 2 নম্বর প্রশ্নের উত্তর শুরু করবা। 2 নম্বর প্রশ্ন যখন শুরু করবা অবশ্যই নতুন একটা পৃষ্ঠায় শুরু করবা। 3 নম্বর প্রশ্ন যখন শুরু করবা অবশ্যই নতুন আরেকটা পৃষ্ঠায় শুরু করবা। এরপরে সিরিয়ালি তোমার এই প্রশ্নগুলো লিখে তুমি অ্যাসাইনমেন্ট সবগুলা কাগজকে একসঙ্গে সেলাই করাটাই উত্তম। স্টাপল করতে পারো, স্টাপল না করে সেলাই করাটাই উত্তম অ্যাসাইনমেন্টের জন্য। আর আরেকটা প্রশ্ন আছে তোমাদের, সেটা হচ্ছে স্যার প্রশ্নগুলোর উত্তর করার সময় আমরা কোনো পয়েন্ট ব্যবহার করব কিনা। হ্যাঁ, অবশ্যই তোমরা পয়েন্ট ব্যবহার করতে পারো, কারণ যেহেতু এই প্রশ্নগুলো তোমাদের সৃজনশীলের মতো যে পরীক্ষায় যে কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে ক, খ, গ, ঘ, একটা প্রশ্নেরই যেমন ক, খ, গ, ঘ এরকম না। এখানে একটা প্রশ্ন মানে একটাই প্রশ্ন, 4টার কোনো অপশান নেই। তার মানে বুঝতেই পারছো এই প্রশ্নটার উত্তর অবশ্যই একটা বড় উত্তর হবে, এবং সেই বড় উত্তর যদি একটা গদ বাঁধা একটা লাইন ধরে হয়ে যায়, সেই লেখা কোনো শিক্ষকই মনোযোগ দিয়ে পড়বেন না। সুতরাং তুমি পয়েন্ট আউট করে দিলে লেখাটা তোমার সুন্দর হবে এবং শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবা। আর এবার আমি তোমাদেরকে 2টা অ্যাসাইনমেন্ট দেখাবো। এই অ্যাসাইনমেন্টগুলোর সফলতা এবং ব্যর্থতার দিকটাই আমি তুলে ধরবো। যদিও এই অ্যাসাইনমেন্টগুলো বাংলা বিষয়ের উপরে না, কারণ আমি আসলে এর আগে যখন ছাত্রছাত্রীদের ক্লাস নিয়েছি আমি আসলে ইংরেজির বাইরে কোনো ক্লাস নেইনি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই প্রথম আমি নিচ্ছি। তো আমি ওদেরকে যেসব কাজ আগে দিতাম তার মধ্যে একটা অ্যাসাইনমেন্ট দেখো। এই অ্যাসাইনমেন্টটার টপিক হচ্ছে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। খাতার কাভার পেজে অবশ্যই তুমি তোমার স্কুলের নাম, তোমার শ্রেণী, রোল, শাখা, এগুলো অবশ্যই সুন্দর করে লিখবে। আর শিক্ষকের নাম, এটা নির্দেশনা নেই, তুমি চাইলে লিখতে পারো অথবা দরকার নেই, কিন্তু স্কুলের নাম এবং তোমার নাম, রোল, শাখা, শ্রেণী এগুলো অবশ্যই লিখতে হবে। আর হচ্ছে তোমার কত নম্বর অ্যাসাইনমেন্ট এটা, সেই অ্যাসাইনমেন্টের নম্বর, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 1, 2 এভাবে নম্বরটাও দিবে। আর যেটা করবে সেটা হচ্ছে, তো একটু আগেই বললাম প্রশ্নগুলোর উত্তর লিখে নিবে, প্রশ্নগুলো শুরুতেই লিখে নিবে যে কত নম্বর প্রশ্ন। আর এই অ্যাসাইনমেন্টটা আমার দেখানোর উদ্দেশ্য, দেখো এখানে কালারের অভাব নেই। এত বেশি কালার অবশ্যই টিচারের দৃষ্টি আকর্ষণ করবে না, মনে হবে যে মানে অনেকগুলো রঙের কৌটা একসঙ্গে ছুঁড়ে মারার পরে যা হয়েছে আর কি। এভাবে করার দরকার নেই, সুন্দরের জন্য একটা পেন্সিলও যথেষ্ট। তবে এই অ্যাসাইনমেন্টের একটা ভালো দিক আমি একটু আরেকটা খারাপ দিক দেখাই। এখানে দেখো এরা যে কলমটা ব্যবহার করেছে, এই কলমটা অনেক মোটা কলম, লিখেছে ক্লাইমেট চেঞ্জ কিন্তু অনেক মোটা কলম দিয়ে এবং খুব গাঢ় কালি। এটার কারণে কি হয়েছে দেখো, এই লেখাটা পরের পৃষ্ঠায় চলে এসেছে। যদিও 1 পেজে লিখেছে, 1 পৃষ্ঠাতেই লিখেছে, পরের পৃষ্ঠায় কিছুই লেখে নাই, ফাঁকা রেখেছে, তারপরেও এই লেখাটা পরের পৃষ্ঠা পর্যন্ত চলে এসেছে এবং এই লেখার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। অতএব এরকম মোটা কালি দিয়ে না লেখাই ভালো। এই অ্যাসাইনমেন্টের একটা ভালো দিক দেখাই, দেখো এখানে ওয়াইল্ড লাইফ অ্যাট রিস্ক, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে কিভাবে ওয়াইল্ড লাইফ রিস্কে আছে, অর্থাৎ প্রাণী জীবন কিভাবে ঝুঁকির মধ্যে আছে। এখানে দেখো তারা ছবি এঁকে দেখিয়েছে যে কিভাবে প্রাণীগুলো ঝুঁকির মধ্যে আছে। আরেকটা ভালো দিক দেখাই, এখানেও দেখো হাতে আঁকা ছবি, তারা ছবি এঁকে দেখাচ্ছে যে কিভাবে ঝুঁকির মধ্যে আছে জলবায়ু পরিবর্তনের কারণে। এখানে দেখো একটা গ্রাফ, এটাও হাতে আঁকা।
তো তুমি তোমার বইয়ের মধ্যে অনেক ধরনের ছবি আছে, এছাড়াও তুমি যদি কোনো ছবি সংগ্রহ করে তোমার প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ মনে করো তাহলে দিতে পারো, কিন্তু এত বেশি কালার অবশ্যই না। আর এই অ্যাসাইনমেন্টটা দেখাবো এই জন্যে যে দেখো এখানে কাভার পেজটাতে এটার নাম ছিল হচ্ছে বেনিফিটস অফ ইয়োগা। তো এখানে কাভার পেজ একটা সুন্দর ছবি এবং খুব সাদামাটা অবস্থায়, এটার মতো এত বেশি কালার নেই। দুইটাকে যদি একসঙ্গে কম্পেয়ার করি, এই দুইটা অ্যাসাইনমেন্টকে যদি আমি একসঙ্গে কম্পেয়ার করি, একটু দেখো, এটা মনে হচ্ছে রঙের ছড়াছড়ি, আর ওটাতে মনে হচ্ছে রঙের তেমন কোনো কাজ নেই, খুব সহজ সুন্দর, একে আমি বলি সহজ সুন্দর। তো এরকম সহজ সুন্দর করার চেষ্টা করবে। আশা করি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়গুলো তোমরা বুঝেছো। এবার যেহেতু অ্যাসাইনমেন্ট 1-এর মধ্যে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুটাই আছে, আর তোমাদের সাথে আমার এই ভার্চুয়াল যোগাযোগ ছাড়া এখনো পর্যন্ত আর স্কুল বন্ধ থাকার কারণে কোনো ক্লাস হয়নি, সুতরাং আমি একটু পাঠ্য বই থেকে এখন কিছু কিছু বিষয় আলোচনা করতে চাই। শুরুতেই বলেছিলাম যে প্রথম অধ্যায় থেকে তোমার পৃষ্ঠা নম্বর 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে থাকবে। তো পৃষ্ঠা নম্বর 1-এ দেখো পাঠ 1 ও 2 অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের প্রেক্ষাপটটা তো আমরা সবাই জানি কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরেও আমি একটু তোমাদের তৎকালীন যে মানচিত্রটা এটা একটু দেখাতে চাই, যে আসলে আমাদের সমস্যাটা কি ছিল, আমরা কেন এভাবে যুদ্ধে জড়িয়ে পড়লাম পশ্চিম পাকিস্তানের সাথে। আমি শুধু মানচিত্রটা দেখালেই তোমরা অনেক কিছু বুঝে ফেলবে। আমি লাইন বাই লাইন এত পড়ার সময় হবে না, আমি পড়বও না, ছোট ছোট কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, তারপর ক্লাসটা শেষ করব, তোমরা তোমাদের মতো পড়বে এবং বুঝে শুনে উত্তর করবে। দেখো এই মানচিত্রটা হচ্ছে 1947 সালের আগের মানচিত্র, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মানচিত্র। এইখানে একটু দেখো, এটা ভারতীয় উপমহাদেশের ছবি। এই অংশটা হচ্ছে এই পুরো অংশটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ বলা হতো 1947 সালের আগে। কিন্তু 47 সালে যখন দেশ ভাগ হলো, দেশ ভাগ বলতে কিভাবে ভাগ হলো, ধর্মের ভিত্তিতে ভাগ হলো। এই হলুদ অংশটাই ছিল হচ্ছে হিন্দুদের সংখ্যা বেশি, আর এই অংশটাই ছিল মুসলমানদের সংখ্যা বেশি, এবং এইখানেও ছিল মুসলমানদের সংখ্যা বেশি। আর এগুলো অন্য রাষ্ট্র, এটা মিয়ানমার, এটা ভুটান, এটা নেপাল। তো এইখানে বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান, এই অংশে ছিল মুসলমানের সংখ্যা বেশি, এই অংশেও মুসলমানের সংখ্যা বেশি, আর এখানে হিন্দুর সংখ্যা বেশি। সুতরাং ধর্মের ভিত্তিতে এই রাষ্ট্রটা আগে স্বাধীন হয়ে গেল। এটা হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ ভারত নামে হিন্দুদের জন্য একটা রাষ্ট্র হয়ে গেল, আর মুসলমানদের জন্য এটা পাকিস্তান নামে একটা রাষ্ট্র হলো। আর এই অংশের মানুষ দেখলো তাহলে আমরা এদের সঙ্গে কেন যাব, আমরা তো মুসলমান ধর্মের অনুসারী, সুতরাং আমরা যাব এই পশ্চিম পাকিস্তানের সাথে। শুধুমাত্র এই ধর্মের ভিত্তিতে এই অঞ্চলের মানুষ চাইলো যে হ্যাঁ আমরা ওদের সাথে যাব। আবার ব্রিটিশদেরও তো কিছু কৌশল ছিল, তারাও এই কূটকৌশল অবলম্বন করেই এদেরকে এরকম দূরবর্তী অবস্থায় রেখেছে। তখন চাইলে এরা এদেরকে স্বাধীন করতে পারতো, কিন্তু ব্রিটিশরা এই অংশকে স্বাধীন না করে এই পশ্চিম পাকিস্তানের সঙ্গেই দিয়ে দেয়, যোগ করে দেয়। ফলে দেখো এখান থেকে এখানকার দূরত্ব অনেক বেশি। বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব তোমাদের বইয়ে লেখা আছে 1200 মাইল। তো 1200 মাইল দূরে থেকে একটা দেশকে, একটা অংশকে কিভাবে পরিচালনা করা সম্ভব? তাছাড়া দুই পাকিস্তানের, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানেরই রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। এদের সাথে আমাদের শারীরিক গঠনের পার্থক্য ছিল। ওরা আমাদের থেকে উচ্চতায় বেশি, ওরা আমাদের থেকে ফর্সা বেশি, ওরা আমাদের থেকে প্রশাসনিক ক্ষমতায় বেশি, অর্থাৎ সব দিক দিয়েই এই অঞ্চলের ক্ষমতা বেশি ছিল। ওরা আমাদেরকে অত্যাচার করত। ফলে কি হয়েছে, আমরা ভুলক্রমে ধর্মের ভিত্তিতে ওদের সঙ্গে গেলেও 47-এর পরবর্তীতেই ঠিক পরপরই স্বাধীনতার জন্য নতুন আন্দোলন চলতে থাকে, এবং 1952 সালে তোমরা জানো যে ভাষা আন্দোলন হয়। শুধুমাত্র এই পশ্চিম পাকিস্তানের জোর জবরদস্তি এবং অত্যাচারের কারণে এই ভাষা আন্দোলন হয়, কারণ তারা উর্দু আমাদের উপর চাপিয়ে দিচ্ছিল। আর এই ভাষা আন্দোলনের থেকেই মূলত স্বাধীনতার আন্দোলনেরও সূত্রপাত শুরু হয়। এই অঞ্চলের মানুষ, অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ বুঝতে পারে আমাদের স্বাধীনতা প্রয়োজন। পরবর্তীতে বঙ্গবন্ধু যখন অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন এবং 1966 সালে তার যে 6 দফা দাবি উত্থাপিত হয়, এই দাবির মাধ্যমেই বাঙালি আরও বেশি আন্দোলনে উজ্জীবিত হয়, এবং 1970 সালে যখন আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ আসন লাভের মাধ্যমে যে নিরঙ্কুশ বিজয় হয়,
এতে এই অঞ্চলের মানুষ ক্ষমতা না, পরবর্তীতে যখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হয় না, বিভিন্ন কারণে বঙ্গবন্ধু 26শে মার্চ অর্থাৎ 25শে মার্চ রাত্রি শেষে প্রায় 1:30-2টার সময়, 26শে মার্চের 1:30-2টার সময় হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেন। এবং এই 26শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত আমাদের যে স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়, এটাই মূলত আমাদের মুক্তিযুদ্ধ। এখন দেখো, আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার মনে হয় এখন তোমরা একটা ভালো ধারণা পাবে এবং এর কারণ এবং কি হয়েছিল না হয়েছিল ইত্যাদি বিষয়গুলো এখন তোমরা বই থেকে পড়ে নিবে। কিন্তু দেখো, প্রশ্নটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের কারণ। এখন দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের কারণগুলো যদি তুমি লিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে। এখানে কি কি পয়েন্ট হতে পারে? অবশ্যই একটা অন্যতম পয়েন্ট হবে বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্ব। এছাড়া আরও কি পয়েন্ট হতে পারে? যেমন হতে পারে যে বিদেশি রাষ্ট্রের, বন্ধু রাষ্ট্রের সহায়তা, যেমন ভারত এবং রাশিয়া আমাদেরকে অনেক সাহায্য করেছিল। তো এই সকল বন্ধু রাষ্ট্রের সাহায্যের কারণেও বাংলাদেশের বিজয় অর্জন সম্ভব হয়েছিল। এছাড়া আমাদের মুক্তিকামী বাঙালি যে আত্মত্যাগে কখনো পিছপা হয়নি, এটাও একটা অন্যতম কারণ ছিল। তারপর পশ্চিম পাকিস্তানের অত্যাচার শাসন, এগুলো তো ছিলই। তো এইসব কারণগুলো তুমি নিজে নিজে তোমার চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে খুঁজে বের করবা এবং সুন্দরভাবে তোমার অ্যাসাইনমেন্টে তুলে ধরবা। এর পরবর্তীতে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে আমাদের পার্ট আছে, পার্ট 3, 4 ও 5, এখানে দেখো বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। এখানে ইতিহাস বলতে আসলে আমরা বাংলাদেশকে তো স্বাধীন হিসেবে জানি 1971 সাল থেকে, কিন্তু তারও আগে এই অঞ্চল, যদিও বাংলাদেশ নাম ছিল না, কিন্তু এই অঞ্চলে মানুষ ছিল কেমন, কোথায় তাদের বসবাস ছিল, কারা শাসন করত, ইত্যাদি বিষয়গুলোই হচ্ছে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। এই ইতিহাস বহু বছরের পুরনো, সেটা 200-100 বছর নয়, কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস। সেই ইতিহাস সম্পর্কেই তোমরা এখানে জানতে পারবে। তো এটা পড়ার সময় যে বিষয়গুলো তোমরা, যে কিছু কিছু শব্দ নিয়ে হয়তো ঝামেলা হতে পারে, যেমন সভ্যতা, প্রাগৈতিহাসিক, প্রত্নতত্ত্ব, প্রস্তর যুগ, এই শব্দগুলো একটু বুঝলেই আমার মনে হয় পুরো পার্টটাও তোমরা বুঝতে পারবে। যেমন প্রাগৈতিহাসিক, একটু দেখো, প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক। প্রাগ বলতে প্রাচীন বা পূর্বের, আর ঐতিহাসিক তো জানোই ইতিহাস সংক্রান্ত। তাহলে প্রাগৈতিহাসিক হচ্ছে ইতিহাসেরও আগের। তাহলে প্রাগৈতিহাসিক বলতে আমরা কি বুঝবো? যখন ইতিহাস লেখা শুরু হয়েছে তারও আগের। এখন ইতিহাস লেখা বলতে কি? যখন থেকে লেখা আবিষ্কার হয়েছে তখন থেকে ইতিহাসও শুরু হয়েছে। তো লেখা আবিষ্কারের আগে তো কাগজের আবিষ্কার নয়, লেখা কিন্তু মানুষ অনেক কিছুর উপরেই লিখতো, পাথরের উপরও লিখতো, মানুষ চামড়ার উপরে লিখতো, বিভিন্ন মাধ্যমে লিখতো। তো ইতিহাস কিন্তু লেখা শুরু হয়েছিল অনেক অনেক বছর আগে, সেটা কাগজের সাথে কোনো সম্পর্ক নেই। আর প্রাগৈতিহাসিক মানে তারও আগে। এছাড়া দেখো প্রত্নতত্ত্ব, প্রত্নতত্ত্ব, প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরানো, আর তত্ত্ব হচ্ছে বিজ্ঞান। তাহলে পুরানো জিনিস নিয়ে যে জ্ঞান বা বিজ্ঞান, সেটাই হচ্ছে প্রত্নতত্ত্ব। এই শব্দটা আমরা বহুল পরিচিত আমাদের, কারণ আমরা প্রাচীনকালের কোনো কিছু জানতে গেলে এই শব্দটা আমাদের সামনে চলে আসে। আমরা মহাস্থানগড় বা আমাদের উয়ারি বটেশ্বর এইসব জায়গার সম্পর্কে যখন পড়তে যাই, তখন এই প্রত্নতত্ত্ব শব্দটা তোমরা অসংখ্য জায়গায় পাবে। কারণ হচ্ছে তোমার সামনে যা কিছুই আসবে এই বিষয়ের, যেমন মনে করো আমরা মহাস্থানগড়ে যে শিলালিপি পাওয়া গেছে, এই শিলালিপিটা কত সালের? এই শিলালিপিটা আজকের থেকে প্রায় 2400 বা 2300 বছর আগের, প্রায় 2300 বছর আগের, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতকের সম্রাট অশোকের সময়ের। তো সম্রাট অশোকের সময়ের এই শিলালিপি থেকে আমরা কিন্তু জানতে পারি যে বাংলা বর্ণমালা কেমন ছিল, আগে বাংলা বর্ণমালা কেমন ছিল। তারপর তো এই যে শিলালিপিটা পাওয়া গেল, বা এক টুকরা পাথরও যদি পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু আমরা, যেমন ওয়ারি বটেশ্বরে যে পাওয়া গেছে বাটখারা ওজন মাপার জন্যে, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি ওয়ারি বটেশ্বরের ইতিহাসটা, যে ওয়ারি বটেশ্বরে যে সভ্যতা ছিল, যে নগরী ছিল, সেই অঞ্চলের মানুষেরা অবশ্যই ব্যবসা বাণিজ্য করত। তার মানে আজকে থেকে 2400-2500 বছর আগের মানুষও এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল।
আর আমি যে একটা শব্দ বললাম একটু আগে যে খ্রিস্টপূর্ব 3য় শতক, এই খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ এটা আমার মনে হয় তোমরা বুঝতে পারো, তারপরেও যদি কেউ না বুঝো, যেমন আমাদের বর্তমান সাল হচ্ছে 2020 সাল, কিন্তু এর আগে কি ছিল 2019 সাল, তার আগে কি ছিল 2018 সাল। এভাবে যদি পিছনের দিকে যেতে থাকো একটা সময় একটা জিরো চলে আসবে। এই জিরোটাই হচ্ছে জিরো না, আসলে 1 থেকে শুরু, এটা যীশু খ্রিস্টের জন্মের সাল। এই 1 থেকে শুরু করে 2020 পর্যন্ত, অর্থাৎ যীশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করলো তখন থেকে আজ অবধি এই সালটাকে বলা হয় খ্রিস্টাব্দ। আর এর আগের যে সালগুলো, এখান থেকে তাহলে এবার পিছনের দিকে যেতে পারো, 1 2 3 করে এভাবে যেতে যেতে মনে করো 300 400 500 বা 4000 5000 বছর পিছনের পর্যন্ত। তো আমরা এই 300 বছর বা 400 বছর 500 বছর এইভাবে পিছনের দিকে হাজার হাজার পর্যন্ত যেতে পারো। তো খ্রিস্টপূর্ব 3য় শতক, তার মানে এই সময়ের একটা ঘটনা, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব। এই সময়ের যা কিছু ঘটবে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব, তাহলে দেখো খ্রিস্টপূর্ব 3য় শতক, তার মানে এটা হচ্ছে খ্রিস্টপূর্বের সাল। 3য় শতক বলতে এইখানে 300 বছরের সময়। তো এইখানে যে সম্রাট অশোকের সময়কার শাসন, এটা তাহলে আজকে থেকে কত বছর আগের? 2020, তার মানে এখানে 2000 বছর আর এখানকার 300 বছর, 2300 বছর আগের। এই সময়ের হচ্ছে মহাস্থানগড়ের সম্পর্কে আমরা জানি যে মহাস্থানগড় এই সময় প্রতিষ্ঠিত ছিল। আর উয়ারি বটেশ্বর, যেটা নরসিংদীতে অবস্থিত, নরসিংদীর 2টা গ্রাম উয়ারি এবং বটেশ্বর নামে, সেটা কিন্তু খ্রিস্টপূর্ব 5 শতকের, অর্থাৎ আজকের থেকে প্রায় 2500 বছর আগের এই সময়ের, খ্রিস্টপূর্ব 5ম শতকের বা 500 সালের, অর্থাৎ টোটাল 2500 বছর আগের। এই 2500 বছর আগের ইতিহাস কিন্তু ওয়ারি বটেশ্বরের ইতিহাস, যেটা 2000 সালের পরে মাটি খননের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আর এই যখনই মাটি খনন করা হয় তখনই কিন্তু প্রত্নতাত্ত্বিক শব্দটা চলে আসে, প্রত্ন, অর্থাৎ মাটি খননের মাধ্যমে আমরা ওই অঞ্চলে যে নিদর্শনগুলো পাই সেটাই আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটাই আমাদের জানতে সাহায্য করে ওয়ারি বটেশ্বর বা মহাস্থানগড় সম্পর্কে। এরপরে আছে দেখো রাজবংশ, বাংলায় রাজবংশগুলো, অর্থাৎ এই সময়কার যে ইতিহাস, এগুলো খুব বেশি ভালো করে জানা যায় না, কিন্তু এই খ্রিস্টাব্দের সময় এসে 700 সাল এর পরবর্তীতে হচ্ছে যে পাল বংশের শাসন শুরু হয়, তখন থেকেই হচ্ছে ইতিহাসটা খুব ভালোভাবে জানা যায়। এখানে পাল বংশ এবং কৈবর্তদের বিদ্রোহ ইত্যাদি বিষয়গুলো আছে, এগুলো তোমরা একটু দেখবে এবং সেই অনুযায়ী অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। আমি এবার একটু দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। এই বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, আসলে সভ্যতা বলতে কি বোঝায়? সভ্যতা হচ্ছে, দেখো হাজার হাজার বছর পূর্বে মানুষ কিন্তু এই আধুনিক জীবনযাপন করতো না, আধুনিক সুযোগ সুবিধাও ছিল না, সুতরাং এই জীবনযাপনও তাদের ছিল না। কিন্তু তারপরেও মানুষ, সেই বর্বর যুগেও মানুষ কিন্তু কিছুটা হলেও তারা দলবদ্ধ হয়ে এবং একে অন্যকে সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা নগরীর মতো বা একটা শহরের মতো গড়ে তুলে তারা কিন্তু সেখানে বসবাস করত। সেই তাদের সেই জীবনযাপন, সেই নগর জীবনটাই হচ্ছে আসলে সভ্যতা। এটা পৃথিবীর যে অঞ্চলে যখন একটা নগরের মতো গড়ে ওঠে, একটা জনপদ গড়ে উঠেছিল, সেটাই একটা সভ্যতা। সেটা যে অঞ্চলে গড়ে উঠেছে, যেমন পাকিস্তানে যেটা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে, ওটাকে আমরা বলি সিন্ধু সভ্যতা। মিশরে যেটা গড়ে উঠেছিল সেটাকে আমরা বলি মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। এরপরে আমাদের যে মহাস্থানগড়ে যে নগর ছিল, এটাও কিন্তু আমরা পুন্ড্র নগর বলি। তো এটাই হচ্ছে আসলে বাংলাদেশ বা বহির্বিশ্বের যে বিশ্ব সভ্যতা সেটা। তো ভারত উপমহাদেশের যে নগর সভ্যতা, আমাদের মহাস্থানগড় আর হচ্ছে ওয়ারি বটেশ্বর, এটা কিন্তু ভারতীয় উপমহাদেশের নগর সভ্যতা। আর তোমাদের বইয়ের এবার পৃষ্ঠা নম্বর 17-তে দেখো পার্সীয় সভ্যতা, যেটা তোমার 3 নম্বর প্রশ্নটা লিখতে গেলে এটা লাগবে যে পার্সীয় সভ্যতা দুটি উল্লেখযোগ্য অবদান। তাদের দুটো বিষয় উল্লেখযোগ্য অবদান ছিল হচ্ছে, একটা হচ্ছে তাদের প্রশাসনিক কাঠামো আর একটা হচ্ছে তাদের ধর্মীয় কাঠামো। অর্থাৎ প্রশাসনিক দিক দিয়ে এই পারস্যের লোকেরা, অর্থাৎ বর্তমান যেটাকে আমরা ইরান বলি, এই অঞ্চলের লোকেরা তাদের প্রশাসনিক কাঠামোটা অনেক ভালো ছিল।
কিভাবে প্রশাসনিক কাঠামো বলতে যেমন আমাদের বাংলাদেশ পরিচালিত হয় কিভাবে, ঢাকায় বসে আমাদের যে অফিস আদালতগুলো আছে শুধুমাত্র কি ঢাকায় বসে পরিচালিত হয় না, আমাদের ফরিদপুরের জেলা লেভেলে, উপজেলা লেভেলে, গ্রাম বা ইউনিয়ন লেভেলেও কিন্তু প্রশাসনিক কাঠামো আছে এবং এই প্রশাসনের মাধ্যমে এই দেশটা সুন্দরভাবে চলছে। যেমন আমাদের জেলা পর্যায়ে প্রশাসনিক প্রধান হচ্ছেন ডিসি, উপজেলা পর্যায়ে প্রশাসনিক প্রধান হচ্ছে ইউএনও। এরকম প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কিন্তু আমাদের দেশটা যেভাবে সুন্দরভাবে চলছে, এই পারস্যের লোকেদেরও এই রকমই, মানে এটা না হোক কিন্তু তাদের আচার আচরণের মধ্যে পর্যবেক্ষণ করে দেখা যায় তাদেরও প্রশাসনিক কাঠামো অনেক দৃঢ় ছিল। আর হচ্ছে তাদের ধর্মীয় কাঠামো এতটা দৃঢ় ছিল যে পরবর্তীতে দেখা যায় যে ইসলাম ধর্ম আসলে এতটা জনপ্রিয় হয়ে ওঠে বা মানুষের কাছে, সেটা কখন থেকে, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে। কিন্তু সেই সালটা কত সাল? মাত্র 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজকের থেকে মাত্র 1400-1500 বছর আগে। কিন্তু এই পারস্যের লোকেদের এই সভ্যতা ছিল খ্রিস্টপূর্ব 600 অব্দে। তার মানে তারা আজকে থেকে প্রায় 2600 বছর আগেও ধর্মীয় কাঠামোতে অনেক বেশি শক্তিশালী ছিল। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন অঞ্চল তাদের এই ধর্মীয় কাঠামো অনুসরণ করে। সুতরাং আজকের জন্য আমি এখানেই শেষ করব। আমি জানি না কতটুকু তোমাদের ধারণা দিতে পেরেছি এত অল্প সময়ের মধ্যে, যদিও আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আধা ঘন্টারও অনেক বেশি মনে হয় নিয়ে ফেলেছি। তারপরেও আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটা অনেক ভালোভাবে করবে এবং এই অ্যাসাইনমেন্টের আলোচনা থেকেই অন্যান্য সাবজেক্টের বা বিষয়ের অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো এবং সামাজিক দূরত্ব মেনে চলো।